12 ফিরোজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন। সত্যি তখন কোনো প্রশ্নের কিংবা চিন্তার অবকাশ খুব ছিল না। ফিরোজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন, কিন্তু কোথায় যাবেন? রাস্তায় ব্যারিকেড, বড় বড় গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধক সৃষ্টি করা হয়েছে। এরই মধ্যে এত শীঘ্র এত বিরাট গাছটাকে আনল কেমন করে? আর জনগণ জানলই বা কেমন করে যে এখনই এই রাতে এসবের প্রয়োজন? দেশবাসী তবে অনেক এগিয়ে গেছে। বিকেলেও তিনি এই পথ দিয়ে পল্টন ময়দানের জনসভায় গিয়েছিলেন। বিকেলও যথারীতি জনসভা হয়েছে ন্যাপের। মাওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি সমর্থন জানিয়েছে আওয়ামী লীগকে। বুড়ো বয়সে মাওলানা সেদিন ঘোষণা করেছেন শেখ মুজিব তার সন্তান তুল্য। না, 25 তারিখে জনসভায় নয়। সকলেই তো জানে 25 তারিখের জনসভায় মাওলানা উপস্থিত ছিলেন না, ঢাকাতেই ছিলেন না, অসুস্থ হয়ে সন্তোষ চলে গিয়েছিলেন। কয়েকদিন আগের অন্য এক জনসভায় বলেছিলেন শেখ মুজিব আমার সন্তান তুল্য। ঠিক বলেছিলেন। একটা দলের সাথে দ্বিমত যতই থাক, দেশের স্বার্থ নিয়ে কথা বটে, সেখানে কোনো মতভেদ দিয়ে কথা ওঠে নাকি? এই বৃদ্ধ বয়সেও মাওলানার চিন্তায় কোনো অস্বচ্ছতা নেই। এখন দলের নয়, দেশের স্বার্থ নিয়ে কথা। দেশের স্বার্থ নিয়ে লড়াইয়ে নেমেছে আওয়ামী লীগ। তুমি দেশপ্রেমিক হলে অবশ্যই তাকে সমর্থন জানাবে, সোজা কথা। বিভিন্ন আওয়ামী পার্টি, ন্যাশনাল লীগ এখন তাই শেখ সাহেবের সঙ্গে নেই জামাতে ইসলাম, নিজামে ইসলাম, পিডিপি আর মুসলিম লীগের বিচিত্র শাখা। এই দলগুলো কি চায়, ঠিক কি যে চায় ফিরোজ বুঝতে পারেন না। ইসলামকে বাঁচানোই নাকি এদের লক্ষ্য? যত সব রাস্কেলের দল। আরে বাবা, ইসলামকে বাঁচানোর জন্য তোরা পাকিস্তান বানিয়েছিলি, কিন্তু ইসলামের অনুসারী অর্ধেকটা মানুষকেই তো হিন্দুস্তানে ফেলে পালিয়েলি তোরা। হ্যাঁ, সেই হিন্দুস্তানে যেখানে তোদের মতে ইসলাম বিপন্ন। ইসলামের অর্ধাংশকে বিপন্ন করে বাকি অর্ধাংশ বাঁচাতে হবে। এ কোন ধরনের পলিটিক্স রে বাবা? আজ তো হাওয়ারামের পলিটিক্স। পলিটিশিয়ানকে খানিকটা দার্শনিকও হতে হয় না। ভাববাদী দার্শনিকের কথা হচ্ছে না। সমাজবিজ্ঞান ও ইতিহাস চেতনার ওপর দাঁড়িয়ে অগ্র পশ্চাৎ বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিতে হয়। সে সিদ্ধান্ত সাময়িকভাবে সাধারণ মানুষের সেন্টিমেন্ট বিরোধী হলেও যিনি তাতে পিছিয়ে যাবেন না, তিনিই সত্যকার দেশনেতা। সাধারণ মানুষের যুক্তি ও বুদ্ধির কাছে তিনি নিজের বক্তব্য পৌঁছে দেবেন, কখনো তাদের সেন্টিমেন্টকে উত্তেজিত করে নিজের নেতাগিরি বজায় রাখবেন না। চিন্তা করে ফিরোজ দেখেছেন, প্রকৃত দেশনেতার এই গুণাবলী দেশভাগের সময় ছিল অতি অল্প কয়েকজনের মধ্যেই। মুসলিমদের মধ্যে ছিল কেবল মওলানা আজাদের মধ্যে। কিন্তু জিন্নার অনুগামীদের বক্তব্যটা বর্তমানে কি? আশেপাশের গাড়ির ডিলারশিপ যেখানে সবটাই ধ্বংস হয়ে যেত, সেখানে কায়েদে আজম তবু অর্ধেকটা মাচিয়েছেন। যুক্তিটা ছিল অধ্যাপক গোলাম কবিরের, নিজামে ইসলামের নেতা অধ্যাপক গোলাম কবির। নিজেই তিনি নামের আগে অধ্যাপক লেখেন, কিন্তু কখনো নাকি অধ্যাপনা করেননি লোকে বলে। অবশ্যই তারা দুষ্ট লোক এবং ইসলামের শত্রু। প্রকৃতপক্ষে গোলাম সাহেব অধ্যাপনা করেছেন, তবে কোনো কলেজে নয়, মাদ্রাসায়। কোনো এক আলেয়া মাদ্রাসায় 3 বছর তালেবে ইলম পড়িয়েছেন। ফাজেল ও টাইটেল ক্লাসের তালেবে ইলম। টাইলের মর্তবা কি বোঝো? টাইটেল হচ্ছে এম-এর সমান। অতএব এম-এ ক্লাসের ছাত্র পড়িয়েছেন গোলাম সাহেব। এম-এ ক্লাসের ছাত্র যিনি পড়িয়েছেন তিনি অধ্যাপক না হবেন কেন? অতএব মৌলভী গোলাম কবির অধ্যাপক গোলাম কবির হয়েছেন। এখন তিনি একজন প্রচণ্ড নেতা এবং ইমানদার নেতা। তার কথায় চললে ইমান পাকা হয়। কিন্তু ফিরোজ অধ্যাপক গোলাম সাহেবের কথা মনে নিয়ে ইমানদার হতে চাননি। বলেছিলেন, কিন্তু যে অর্ধেকটা আপনাদের কায়েদে আজম বাঁচাতে চাননি, সেই অর্ধেকটাই দেখছি বেঁচে আছে, আর মরে যাচ্ছি আমরা। এই মোজেজাটা ঠিক বুঝতে পারি না। ফিরোজের কথায় বারুদ অবশ্যই ছিল না, কিন্তু গোলাম সাহেবের মনে তা বারুদের বিস্ফোরণ ঘটিয়েছিল। প্রচণ্ড স্বরে বলে উঠেছিলেন, মোজেজা, মোজেজা কি বোঝেন আপনারা? না, পাক জবানে ওই শব্দ উচ্চারণ করবেন না। তা না করলেও আমার কথাটার জবাব আপনাকে দিতে হবে। না, তাও দেবেন না। না, দেবেন না। আবল তাবল একটা কিছু বললেই তার জবাব পাওয়া যায় না। হিন্দুস্থানে খাঁটি মুসলমান হয়ে বাঁচা যায়, এ কথা দুনিয়া জাহানে কেউ বিশ্বাস করবে না। ভারতের অতগুলো মুসলমান, তাহলে হিন্দুস্তানের মুসলমানগুলো ধীরে ধীরে সব হিন্দু হয়ে যাবে, একেবারেই হিন্দু হয়ে যাবে। গুনাহ হবে না তাতে? এবং গুনাহ হলে সেটা হবে কার? আপনাদের সেই কায়েদে আজমের না? বলাই বাহুল্য। এ কথায় ক্ষিপ্ত হয়েছিলেন গোলাম সাহেব। লাঠি উঁচে তাড়া করেছিলেন। হ্যাঁ, গোলাম সাহেব বেড়াতে বেরোনোর সময় ছড়ি বলে যেটাকে সঙ্গে নেন, সেটা জাতের লাঠিই বটে। অমন যার বহর, তার নাম ছড়ি হয় কি করে? লম্বায় প্রায় 4 ফুট, বিশুদ্ধ শালের সেই গোল কাষ্ঠখণ্ডের ব্যাস 1.5 ইঞ্চির কম নয়। ফিরোজ সেদিন হাস্যকরভাবে দৌড় দিয়ে মাথা মাচিয়েছিলেন। আজও কি তেমনি দৌড়াবেন?
সেনাবাহিনী আসছে শহর দখল করতে। শহরের রাস্তায় ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষ বাধা দিতে এগিয়েছে। না, ফিরোজের হাসি তো পায়নি। নিরস্ত্র মানুষ ব্যারিকেড দিয়ে গতিরোধ করবে কার? আধুনিক সেনাবাহিনীর? ব্যাপারটা নিঃসন্দেহে হাস্যকর, এবং বাইরের লোক হলে তিনি হাসতেনই। কিন্তু ফিরোজ হাসবেন কি করে? এ তো খেলা নয়, অসহায় মানুষের বাঁচবার চেষ্টা। সেই ৪৭ সাল থেকে গায়ের জোরে আমাদের গলায় আঙুলের চাপ কষতে শুরু করেছে ওরা, টুটি টিপে। ধরলে মানুষ কতক্ষণ বাঁচে? বাধা দিতেই তো হবে, হয় মুক্তি না হয় মৃত্যু। দেশবাসী কি বিনা প্রতিবাদে নিঃশব্দে মরবে? অন্তত পশ্চিম পাকিস্তানিরা তাই চায়। ব্যারিকেডের সামনে ফিরোজ গাড়ি থেকে নামলেন। পথের এক পাশ থেকে রাইফেল হাতে একটি যুবক এগিয়ে এলো। সালাম দিয়ে সামনে দাঁড়াল। তাদের পাড়ার ছেলে, এতএব চেনা ছেলে। সস্তা দামের সিগারেট খেত আর ঘুরে বেড়াত। কাজ কিছু করত কি না ফিরোজ জানেন না। শোনা যায় সিনেমা হলের দ্বাররক্ষকর কাজ পেয়েছিল কিছুদিন আগে। ৭ই মার্চের পর্দা ছেড়ে দিয়ে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক হয়েছিল। বাড়ি কাজের ছেলে। কিছুকাল আগে একবার কলেজের দুটি ছোকরা পাড়ার একটি মেয়ের পিছু নিয়েছিল এবং অশালীন মন্তব্য করেছিল। এই ছেলেটাই সেদিন কলেজের ছেলে দুটিকে বেধড়ক মার দিয়েছিল না? হ্যাঁ, সে একাই সেদিন দুটি ছাত্রকে পিটিয়েছিল। তোমার সাথে যার পীড়িত নেই তার পিছু ধাওয়া করে তাকে না হোক ১০ কথা শোনাবে? আমরা পাড়ার ছেলে হয়ে এটা ছেলে দেব? সেদিন কলেজের ছেলে দুটিকে সে অমনি ছেড়ে দেয়নি।
বাসায় ফিরেই ফোন ধরলেন। ডায়াল ঘুরিয়ে ঈপ্সিত কষ্ট পাওয়া যেতেই বললেন, হ্যালো, সব শুনেছেন তো? কিছু ভেবে পাচ্ছি না কি করব। আপনি কিছু দিক নির্দেশ করতে পারেন? বঙ্গবন্ধু ঠিকই বলেছেন, তিনি এখন সরে পড়লে তার খোঁজে সারা ঢাকা শহর খবিশরা থসনচ করে ছাড়বে। তা ঠিক, আমাদের দুর্গতি যতই হোক, সবের বিনিময় এখন বঙ্গবন্ধুকে রক্ষা করা কর্তব্য। আপনারা তাকে শীঘ্রই সরিয়ে ফেলার ব্যবস্থা করুন। না, তার কথা শোনা হবে না। ওই বর্বরদের হাতে পড়লে এবার তাকে বাঁচানো দায় হবে। পাকিস্তানি জালেমদের হাতে এবার বঙ্গবন্ধুকে পড়তে দেওয়া হবে না, কিচ্ছুতেই। মনে মনে কিছুক্ষণ ছটফট করলেন ফিরোজ। না, মুজিব ভাই বোধহয় কথা শুনবেন না। ওই কথাটা একবার যদি তার মাথায় ঢুকে থাকে যে তাকে না পেলে ওরা সাধারণ নিরীহ বাঙালিকে হত্যা করবে, তাহলে তাকে নড়ানোর সাধ্য কারও হবে না। কিন্তু তার বেঁচে থাকা যে দরকার। আমরা না হয় কিছু মরলাম, কিন্তু তিনি যদি বাঁচেন, আল্লাহ, তিনি যেন নিরাপদে পালিয়ে বাঁচেন। সেই রাতে এই প্রার্থনা শুধু ফিরোজের ছিল না। বঙ্গবাসী প্রায় সকলেই, কেউ জ্ঞাতসারে, কেউ বা নিজের অজ্ঞাতেই শেখ মুজিবের নিরাপত্তা কামনা করেছেন। শেখ মুজিবুর রহমান শুধুই একটি নাম তো নয়, তা যে বাঙালির আত্মমর্যাদার প্রতীক এবং আনন্দময় জীবনেরও। আর ২৮শে মার্চের মধ্যাহ্নে বন্ধু সুদীপ্ত শাহিনের মুখোমুখি বসে ওই রাতের কথা ফিরোজ স্মরণ করলেন। তার আশঙ্কাই সত্য হয়েছে। মুজিব ভাই কারও কথা শুনেননি, ঢাকা ছেড়ে যেতে রাজি হননি। ধরা দিয়েছেন, আমার দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে আমি নিরাপত্তার সন্ধানে বেরোব। অসম্ভব। এমন মানসিকতা বহন করতে পারেন একমাত্র বোধহয় ওই লোকটি। অন্তত পাকিস্তানে আর কেউ তা পারেননি। জিন্না, লিয়াকত আলী, ভারতীয় মুসলমানদের সমর্থনে পাকিস্তান আদায় করে তাদেরকে কিভাবে কলা দেখিয়েছিলেন, সে কথা তৎকালীন কলকাতার অধিবাসী ফিরোজদের তো জানা আছে ভালোভাবেই। তাদের পিছে পিছে ভারতের পুচকে মুসলিম লীগ নেতারা এক দীর্ঘ লাফে কেউ করাচি, কেউ লাহোর, কেউ ঢাকায় পাড়ি জমিয়ে দেশপ্রেমের যে নমুনা দেখিয়েছিল, তা দেখবার মতো বই কি। বেটার, তাদের ভোটের দরকার ছিল। ভোট নিয়ে পাকিস্তান বানিয়েছি, এখন চললাম সে পাকিস্তানকে ভোগ করতে। নেতাদের পেছনে পেছনে ভারতের ৪-৫ কোটি মুসলমান সকলেই যদি তখন বন্যার জলের মতো এসে পাকিস্তানে ঢুকত, তাহলে সেই বন্যার পাকিস্তানের অস্তিত্ব তলিয়ে যেত না। ভারতীয় মুসলমানরা সব আহাম্মক, আর হিন্দুরাও গবেট। মুসলমানগুলোকে সব পাকিস্তানের দিকে খেদিয়ে দিলে কেমন করে জিন্নার কায়েদে আজমগিরি বজায় থাকত একবার দেখতাম। নানা চিন্তায় ফিরোজকে বড়ই অস্বাভাবিক দেখাচ্ছিল। শেষ পর্যন্ত সেই যুবকের কথাই সত্য হল। দেখবেন স্যার, ওরা এখন খ্যাপাকুত্তা হয়ে গেছে। এখন ওরা ঘরে ঘরে ঢুকে আমাদের মারবে। সত্যি ওরা ঘরে ঘরে ঢুকে বাঙালিকে মেরেছে। আওয়ামী লীগের কোনো নেতা কি এতটা ভাবতে পেরেছিলেন? পারেননি। অবশ্যই কোনো ভদ্রলোকের পক্ষে এতখানি নারকীয় কাণ্ড কল্পনা করা কঠিন। কিন্তু সেই যুবকটির কল্পনা তো ঠিকই এগিয়েছিল। আজ সেই যুবকের পরিণতি? সুন্দর করে টেরি বাগিয়ে ড্রেন পাইপ ফুল প্যান্ট পরে সস্তা দামের সিগারেট ফুঁকতে ফুঁকতে পথে হাঁটত যখন, একটুও দেখতে ভালো লাগত না। কিন্তু আজ ওরা আমাদের মারতে আসছে স্যার। ঘরের মধ্যে মরার চেয়ে এইখানে দাঁড়িয়ে দু একটাকে মেরে মরা ভালো। আহ, তোমার কথাই সত্য হোক ভাই। যদি মরেই গিয়ে থাকো, তবে তার আগে ২-৪টে শত্রু সেনা তোমার গুলিতে যেন অক্কা পেয়ে থাকে। আহ, অমনি বখাটে ছেলে যদি বাংলা মায়ের আরও অনেক থাকত। হ্যাঁ, আরও অনেক। কেন? ভালো ছেলেরা সবাই সেদিন মায়ের আঁচলে লুকিয়েছিল নাকি? বিশ্ববিদ্যালয়ের বহু ভালো ছেলে প্রাণ দিয়েছে না? না না, কথা ভালো মন্দ নয়, দেশকে ভালোবাসা নিয়ে কথা। বখাটে ছেলেরা তাদের মাকে ভালোবাসে না? এবং সব ভালো ছেলে কি কুপুরুষ হয়? এখন তো ভালো মন্দ বিচারের সময় নয়, এখন চাই মাতৃভক্ত ছেলে আর সাহসী।